অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো যে আমরা 100 জিকে ক্লাসের একটি সিরিজ শুরু করেছি, যেখানে আমাদের টার্গেট হলো 100% কমন দেওয়া। বেসিক্যালি সিরিজটা আমরা জিআরবিটিকে লক্ষ্য করে শুরু করেছি, যেখানে জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি, তাছাড়াও অল এক্সাম, তোমাদের এক্সামের মধ্যে যদি জিকে জিএস থেকে থাকে, এই ক্লাসগুলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই উপকৃত হবে ক্লাসগুলো থেকে তুমি। সুতরাং ক্লাসগুলো তোমাদেরকে বলেছি, ক্লাসগুলো ফলো মানে রেগুলার বেসিস আমরা দিতে পারি না, সরি, ক্লাসগুলো ফলো করবে এবং নোট করে রাখবে। সঙ্গে আমি যে এক্সট্রা ফ্যাক্টগুলো বলবো সেগুলো যদি পসিবল হয় নোট করে রাখবে। এতটুকু তোমাদেরকে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি, এই 100টা ক্লাস যদি তুমি ভালো করে ফলো করো, সঙ্গে আমাদের নোটসটা যদি ভালো করে ফলো করো, তাহলে পরীক্ষাতে জিকের উপরে তুমি ম্যাক্সিমাম নাম্বার মানে স্কোর করতে পারবে। আর যে কোনো কম্পিটিটিভ এক্সামে জিকেতে যদি তুমি ম্যাক্সিমাম স্কোরিং করতে পারো, তাহলে ওই এক্সামটা ক্লিয়ার করা তোমার অনেকটা সুনিশ্চিত তুমি হয়ে যেতে পারবে। আর জিকেতে যদি ভালো স্কোর না করতে পারো, তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা ক্লিয়ার হওয়া অনেকটা কঠিন ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, চলো। অনেকের কোয়ারি, দাদা জিআরবিটির তো নোটিফিকেশন এসে পড়ে কিছু মাসের মধ্যে, তবে জিআরবিটির উপরে ক্লাস শুরু করার জন্য সাবজেক্ট ওয়াইজ, ইয়েস, একটু ভালো করে শুনো। জিআরবিটির উপরে আমরা ফুল টপিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ক্লাস শুরু করাবো। যখন আমরা খবর পেয়ে যাব যে কিছু দিন বা দিনের মধ্যে নোটিফিকেশন আসছে বা নোটিফিকেশন বের হওয়ার পরে, আমাদের যদি আমি জিআরবিটি গ্রুপ সিটাকে যদি আমি বিশেষ করে ফোকাস করি, জিআরবিটি গ্রুপ সিতে 170 মার্কের তোমাদের এক্সাম হবে। একটু শুনে নাও, এর মধ্যে 100 মার্কের রয়েছে জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স, আর বাকি 70-এর মধ্যে 40 রয়েছে ইংলিশ, আর 30 রয়েছে জব ওরিয়েন্টেড পার্ট। এই 30 নাম্বারের জব ওরিয়েন্টেড পার্ট ম্যাক্সিমাম 4 থেকে 5টা ক্লাস করালে 30 নাম্বার তোমাদের কমপ্লিট হয়ে যাবে, বা 6টা ক্লাস করালে তোমাদের 30 নাম্বার তোমাদের কমপ্লিট হয়ে যাবে, যেখানে 30 নাম্বারের মধ্যে বেসিক কম্পিউটারও তোমাদের ইনক্লুডেড রয়েছে। ঠিক আছে, এগুলো এখন আমি করাবো না, যখন নোটিফিকেশন পেয়ে যাব তারপরে তো আমাদের হাতে কিছু সময় থাকবে, ওই সময়ের মধ্যে তোমাদেরকে জব ওরিয়েন্টেড পার্টটা আমি করিয়ে দেবো। সেম ইংলিশও তোমাদেরকে ওই গ্যাপিং পিরিয়ডের মধ্যে ইংলিশও করিয়ে দেবো। আমাদের সবচেয়ে বড় সিলেবাস হলো কি, জিকে জিএস, যেটার উপরে 100 মার্ক রয়েছে। 170-এর মধ্যে জিকে জিএস 100 মার্ক রয়েছে। এর মধ্যে জিকের মধ্যে তোমাদের 60-70 মার্ক থাকবে, বাকি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। আর কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এখন করিয়ে লাভ নেই, কেন? পরীক্ষার জাস্ট 6 থেকে 8 মাস আগের কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই হয়, পরীক্ষা 6 থেকে 8 মাসের মধ্যে হবে এটার কিন্তু মানে নিশ্চয়তা নেই। ঠিক আছে, সে কারণে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও করাচ্ছি না। দেখো, আমরা যে টার্গেটে, যে স্ট্র্যাটাজি মেনে বা যে দিশাতে আমরা প্রিপারেশন করাবো, একদম ফুল প্যাকেজ তোমাদেরকে প্রিপারেশন করিয়ে দেবো পরীক্ষার আগ পর্যন্ত, এটা তোমরা বিশ্বাস রাখতে পারো কর্মবার্তা অনলাইনের উপরে। ঠিক আছে, জিকে জিএস আমাদের বিশাল বড় সিলেবাস, বিশাল বড় পাহাড়, এটাকে আমাদের কমপ্লিট করতে হবে। সে কারণে এটার উপরে আমরা ফোকাস করছি, বাকি সব সাবজেক্টের উপরে ক্লাস হবে। বুঝতে পারলে জিআরবিটি গ্রুপ সি? ওকে, আর কোনো ডাউট নেই, আশা করি ফুলফিল প্রিপারেশন শুরু করো। ঠিক আছে, আর তোমরা যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো, তোমাদেরকে বলে দিই, আমরা এই চ্যানেলে গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। তাছাড়া আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেইনটেইন নোটস, জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট, পিয়ন, এলডিসি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, টিএসআর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করছি, ভালো রেসপন্স পাবে। লাস্ট 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেল যাও, গিয়ে ভিডিও সেকশনে গিয়ে ওল্ড ভিডিও দেখে নাও, এখানে দেখবে লাস্ট 6 ইয়ার এগো ফার্স্ট আমাদের ভিডিও। তখন সোশ্যাল মিডিয়াতে এত চ্যানেল বা এত কিছু ছিল না। আর জিআরবিটিতে তো আমরা গর্বের সঙ্গে বলি 700+ স্টুডেন্টকে আমরা জিআরবিটিতে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আমরা সাকসেস দিয়েছি। অনেকে দেখি অনেক জায়গায় অনেকে অনেক কিছু বলে। ঠিক আছে, তোমরা দেখে নাও আমাদের চ্যানেল কবে থেকে শুরু হয়েছে। যখন জিআরবিটির নোটিফিকেশন বের হয়েছিল, তখন যারা বড় বড় কথা বলে তাদের চ্যানেলের কোনো পার্টটাই ছিল না। বা তুমি গিয়ে ওল্ড ভিডিও দেখো না, দেখলে ওই ওল্ড ভিডিও ফার্স্ট ভিডিও চ্যানেলের কবে দিয়েছে, আর জিআরবিটি নোটিফিকেশন কবে বের হয়েছে, এক্সাম কবে হয়েছিল জিআরবিটি 1, তখন তোমরা মিলিয়ে নাও, তখন তোমরা বুঝতে পারবে। ওকে, এত কথা বলবো না, চলো শুরু করছি ক্লাসটা। এমনি আমি কথা বেশি বলি, তোমরা বলো। চলো, ক্লাস নাম্বার 12। ঠিক আছে, প্রথম কোশ্চেনটাকে দেখো, সকলে নোট করে নাও। পৃথিবীর কোন গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি হয়? ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন রয়েছে, যার যেটা প্রয়োজন দেখে নেবে। পৃথিবীর যে আমাদের দিন রাত্রি হয়, এটা কোন গতির জন্য? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু জিওগ্রাফি থেকে। ঠিক আছে, চলো, যারা জানো সঠিক উত্তরটি আনসার করো।
পৃথিবীর কোন গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি হয়? কি হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে আহ্নিক গতি। ঠিক আছে, সকলে নোট করে রাখো, আহ্নিক গতির জন্য আমাদের এই দিন বা রাত্রি হয়। ঠিক আছে, পৃথিবীর কোন গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি হয়? আহ্নিক গতির কারণে পৃথিবীতে দিন রাত্রি হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা জানি পৃথিবীতে কয়টি গতির আছে? আমরা সকলেই জানি, এটা আমরা ক্লাস 4-5-এ পড়ে এসেছি। আহ্নিক গতি, বার্ষিক গতি, এই দুটি গতি রয়েছে, ঠিক না, পৃথিবীতে। আচ্ছা, এই দুটি গতি যে রয়েছে, এর ফলে বললামই তো, আহ্নিক গতির ফলে ভূপৃষ্ঠের দিন রাত্রি হয়, ঠিক না? এই দুটি গতি রয়েছে, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, তোমরা একটু অবশ্যই নোট করে নেবে, ঋতু পরিবর্তন কোন গতির মানে কারণে হয়? ঋতু পরিবর্তন কোন গতির কারণে হয়? এই কোশ্চেনটা কিন্তু অনেকবার অনেক এক্সামে এসেছে। দিন রাত্রি হয় পৃথিবীতে কোন গতির কারণে? আমরা পেয়ে গেছি আহ্নিক গতির কারণে। এবং ঋতু যে আমাদের ঋতুটা যে পরিবর্তন হয়, এই ঋতুটা কোন গতির কারণে পরিবর্তন হয়? সেটা কিন্তু বার্ষিক গতির কারণে পরিবর্তন হয়। এই দুটা কোশ্চেন মুখস্থ রাখবে। বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় এবং আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার স্টুডেন্ট। ঠিক আছে, অনেকবার অনেক এক্সামে এসেছে। আর তোমরা জানো আমাদের এই কি বলবো, এই ক্লাসের কোশ্চেনগুলো আমরা বিগত বিভিন্ন এক্সামে 10 থেকে 15 বছর যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আমরা নিয়ে আসছি। ঠিক আছে, সেই কারণে তোমাদের কাছে কোশ্চেনগুলো এত একটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ঠিক না? ইয়েস, তাহলে এখান থেকে আমরা দুটাই ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়েছি, ভুললে চলবে না। ওকে, চলো নেক্সট যে 2 নম্বর কোশ্চেনটা আমাদের এটা হলো, ইদুক্কি জলবিদ্যুৎ পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? এই হলো জলবিদ্যুৎ পরিকল্পনাটা। ঠিক আছে, এটা কোন রাজ্যে অবস্থিত? ইদুক্কি জলবিদ্যুৎ পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তর কি হবে? যারা জানো অবশ্যই কমেন্টস করো। কেরল রাজ্যে, অপশন সি দেখো, কেরল রাজ্যে রয়েছে ইদুক্কি জলবিদ্যুৎ পরিকল্পনা। ভেরি ইম্পর্টেন্ট, আবারও বলছি। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন এভাবে আসে অনেক এক্সামে দেখেছি, যে ইদুক্কি পরিকল্পনাটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? কোশ্চেনটা এইভাবে আসে যে কেরলে অবস্থিত ইদুক্কি জলবিদ্যুৎ পরিকল্পনা এটি কোন নদীর উপরে নির্মিত হয়েছে? কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে আসে। যদি এইভাবে ঘুরিয়ে আসে তাহলে আমরা কি বলবো? পেরিয়ার নদী। কি নদী? পেরিয়ার নদী। মুখস্থ, ক্লাসের মধ্যে 50% মুখস্থ হতে হবে। ঠিক আছে কোশ্চেন, চলো তাহলে এখান থেকে আমরা দুটি ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়েছি। কি পেয়েছি? ইদুক্কি জলবিদ্যুৎ পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত যদি বলে, তাহলে আমরা নিঃসন্দেহে বলবো কেরল রাজ্যে অবস্থিত। যদি বলে ইদুক্কি জলবিদ্যুৎ পরিকল্পনা কোন নদীর উপরে অবস্থিত, তাহলে আমরা কি বলবো? পেরিয়ার নদীর উপরে অবস্থিত। তাহলে দুটি কোশ্চেন আমরা ইম্পর্টেন্ট পেয়েছি। আশা করি তোমরা দুটোটা কোশ্চেন নোট করে নিয়েছো। ঠিক আছে, অপশনগুলো নোট করতে হবে না, দেখো ইজি ওয়েতে নোট করো। জাস্ট কোশ্চেনটা সঙ্গে আনসারটা সঙ্গে, যে আমি যে 1-2টা ফ্যাক্ট যেটুকু জানা আছে, যেটুকু বললাম, এটাও সঙ্গে নোট করে নেবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 3 নাম্বার কোশ্চেন। নিম্নলিখিত লাল বিপ্লব কিসের সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবগুলো অপশন আমি ডিসকাস করব। ঠিক আছে, নোট করে রাখো। একদম এখান থেকে কোশ্চেন পাওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা। ঠিক আছে, অনেকবার অনেক এক্সামে এসেছে ডিয়ার স্টুডেন্ট। ঠিক আছে, নিম্নলিখিতদের মধ্যে দেখো এখানে যে অপশনগুলো রয়েছে, কি কি রয়েছে? টমেটো, আলু, তৈলবীজ, গম। লাল বিপ্লব এর মধ্যে কিসের সঙ্গে যুক্ত? কিসের সঙ্গে যুক্ত? কি বলো, বলো রিভলিউশন কি হবে সঠিক উত্তর? লাল বিপ্লব। ইয়েস, লাল বিপ্লব টমেটোর সঙ্গে যুক্ত। এটা তোমরা অনায়াসে এটা আনসার করে দিতে পারবে, থাউগা না জানা থাকলেও গেস করে দিয়ে দিতে পারবে। কেন এখানে লাল বলেছে, আলু তো লাল হয় না, তৈলবীজও না, গমও না, তাহলে টমেটোই লাল দেখা পেকে গেলে না, তাহলে তোমরা এটা কিন্তু গেস করে তোমরা দিতে পারবে, কিন্তু বাকিগুলো তো গেস করে পারবে না। এখন একটু নোট করে রাখো। ঠিক আছে, তাহলে নিম্নলিখিত লাল বিপ্লব কিসের সাথে যুক্ত? লাল বিপ্লব টমেটোর সাথে যুক্ত। টমেটোর সাথে যুক্ত, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো তারপরে আমরা দেখিনি বিতের কি রয়েছে? আলু। আলু উৎপাদনের যে বৃদ্ধি, সেটাকে মানে কি বলে? এটি তো ঠিক না? লাল বিপ্লব আমরা পেয়ে গেছি টমেটোর সাথে যুক্ত। তাহলে আলুর যে উৎপাদন বৃদ্ধি, ঠিক আছে, এটাকে কি বিপ্লব বলে? এটাকে গোলক বলে। গোলক, গৌকার লোক, গোলক মানে রাউন্ড। হ্যাঁ, যদি ইংলিশে বলি রাউন্ড, গোলক। ঠিক আছে, গোলক। আলু তো একটু গোলই, রাউন্ড না, সে কারণে এটাকে গোলক বিপ্লব বলে। ক্লিয়ার? আলুর উৎপাদন বৃদ্ধিকে বলে গোলক বিপ্লব। অপশন সিতে কি রয়েছে? অপশন সিতে রয়েছে তৈলবীজ। তৈলবীজ মানে উৎপাদন বৃদ্ধিকে কি বলে? তৈলবীজ। এখানে সরিষার তেলও হতে পারে, অন্যান্য মানে বেসিক্যালি সরিষার তেল কি বোঝায় এটা। ঠিক আছে, তৈলবীজ কিসের মানে উৎপাদন বৃদ্ধিকে কি বলে? সে উৎপাদন বৃদ্ধিকে বলে হলুদ বিপ্লব। হলুদ
বিপ্লব, ঠিক আছে। তাহলে টমেটোর উৎপাদন বৃদ্ধিকে কি বলে? লাল বিপ্লব। আলুর উৎপাদন বৃদ্ধিকে কি বলে? গোলক বিপ্লব। এরপরে তৈলবীজ উৎপাদন বৃদ্ধিকে কি বলে? হলুদ বিপ্লব। তারপর রয়েছে কি আমাদের গম, গম বা ধান, ঠিক আছে। ধানও হতে পারে, গমও হতে পারে, ঠিক আছে। এটার উৎপাদন বৃদ্ধিকে কি বলে? আমরা সকলেই জানি এটা। কেন ধান আমাদের, ধান চাল এটা আমাদের প্রধান খাদ্য, ঠিক না? এটা সম্বন্ধে আমরা সকলেই জানি, সেটাকে বলে সবুজ বিপ্লব, ঠিক না? এটা আমরা সকলেই জানি, ইয়েস। কিন্তু এই সবুজ বিপ্লব এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসে, ঠিক আছে। তৈল বীজ আলুটা একটু কমে আসে, মানে কমে পেয়েছি, টমেটোটা কমে পেয়েছি, কিন্তু ধান বা গমটা বেশি পেয়েছি, ঠিক আছে। সুতরাং যাই হোক, বেশি পেয়েছি কম পেয়েছি না, এর মধ্যে যে কোনো একটা যদি আসে তোমরা আশা করি পারবে, ঠিক আছে। দেখো আমি মানে তোমরা আমার কথা কতটুকু ধরবে না ধরবে এটা পরের কথা, জানি না আমি, তবে আমি তোমাদেরকে বলি, জিআরবিটি গ্রুপ সি দেখো, 170 মার্কের মধ্যে যদি 100 মার্ক জিকে জিএস থাকে, এর মধ্যে 70 মার্কে তোমাদের জিকে থাকে। এই 70 মার্ক জিকে, 30 মার্ক কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা যা এক্সামের আগে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো একদম, মানে আমরা কনফিডেন্সলি বলতে পারি ভালো রেসপন্স পাবে, যেখানে আমরা ত্রিপুরাটাকে বেসিক্যালি কভার করব ভালো করে, ইন্ডিয়া এবং ন্যাশনালটাকে কিছু কিছু পার্ট আমরা কভার করে দেবো, ঠিক আছে। এই 100-র মধ্যে যদি তুমি, আমি কম করে ধরলাম 80, 100-র মধ্যে যদি তুমি জিআরবিটি গ্রুপ সিতে 80 পাও, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি তোমাকে কেউ আটকাতে পারবে না। জিআরবিটি 2 ক্লিয়ার তুমি অনায়াসে করবে। যেটা জিআরবিটির সময়ে, জিআরবিটি 1 যেটা হয়ে গেছিল, ওটার সময় আমরা স্টুডেন্টদেরকে ওইভাবে গাইড করেছিলাম, ওই কথাগুলোই বলেছিলাম, সেম কথাটুকু বলেছিলাম। যারা জিআরবিটিতে চাকরি পেয়ে গেছে, তুমি যে কোনো র্যান্ডমলি যে কোনো চিনা পরিচয় থাকলে জিজ্ঞেস করবে কর্মবার্তা অনলাইনের কথা। আশা করি মানে 10 জনকে যদি তুমি এমন জিজ্ঞেস করো, 5 থেকে 7 জন গ্যারান্টির সঙ্গে আমি বলতে পারি পেয়ে যাবে। ফুললি আমাদের গাইড মেনে ছিল, আমাদের নোটস নিয়েছিল, তখন আমাদের পপুলার বুক ছিল অল ইন ওয়ার্ল্ড, অল ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেস্ট সেলিং, সবচেয়ে বেশি আমরা সেল করেছি নোটটা, এবং বেশি স্টুডেন্টকে আমরা সাকসেস দিয়েছি। আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি একটু যাচাই করে নিয়ে নাও, যারা চাকরি পেয়েছে তাদের থেকে যাচাই করো, ঠিক আছে। আজকাল দেখি অনেকে মানে কি বলবো, নিজের সুনাম তো সকলেই করে, স্বাভাবিক করাটাই ঠিক, কিন্তু তোমরা যাচাই করো, ঠিক আছে। যখন জিআরবিটির এক্সাম হয়েছিল, তখন ত্রিপুরার মধ্যে বর্তমানে কয়টা কোচিং সেন্টার বা কয়টা চ্যানেল বা কয়েকজনে প্রিপারেশন করিয়েছিল, ওই ব্যাকডেটে তোমরা একটু যাচাই করে ঘাটাঘাটি করে দেখো, তখন তোমরা বুঝতে পারবে, পুরো পিকচার তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট দেখো, নিজের সুনাম তো নিজে করতে হয়, ঠিক না? তো তোমরা যাচাই করো, তোমাদের তো বুঝ বুদ্ধি রয়েছে, তোমরা একটু যাচাই করে দেখো। 4 নম্বর কোশ্চেনটা দেখো, বাঘের পূর্বে ভারতের জাতীয় পশু কি ছিল? বাঘের আগে আমরা ফার্স্ট ভারতের জাতীয় পশু কি ছিল? টাইগার ছিল, ঠিক না? এখন বাঘের পূর্বে ভারতের, সরি, বাঘের পূর্বে মানে বর্তমানে তো টাইগার না, বাঘের পূর্বে ভারতের জাতীয় পশু কি ছিল? কি ছিল? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ইয়েস, সিংহ ছিল, ঠিক না? লায়ন, সিংহ ছিল, ঠিক আছে। বাঘের পূর্বে ভারতের জাতীয় পশু কি ছিল? সিংহ ছিল, ঠিক না? এখন বর্তমানে ভারতের জাতীয় পশু কি? টাইগার, ঠিক না? এই তো। আচ্ছা দেখো, এখানে কিন্তু তোমাদের একটু মানে জাস্ট নলেজে রেখে দাও যে আমাদের যে মানে কি বলবো, বাঘ বর্তমানে তো আমাদের বাঘ টাইগার রয়েছে, এই টাইগার বর্তমানে কত মানে সনে টাইগারকে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতের জাতীয় পশু? এটা হলো 1972, একটু সালটা মনে রাখবে, 1972। হ্যাঁ, ধরো আমি ক্লিয়ার করে দিই, 1972। ক্লাসগুলো লেংদি হবে, দেখো জিকে ক্লাসই লেংদি ক্লাস, যত ডিসকাস করবো, যত কথা বলবো, এতই তোমাদের কি লিখছি আমি, এতই তোমাদের মনে থাকবে, ঠিক আছে। যদি চাও ফার্স্ট ওয়েতে 10-15-20 মিনিটের মধ্যে শেষ করে দাও রিডিং পরে পরে, তাহলে তোমাদের এটা মনে থাকবে না, তাহলে এটা আমার ক্লাস ফলো করার কি দরকার? বই পড়ে নাও, এমসিকিউ বই কিনে বই পড়ে নাও, বইয়ের মধ্যে প্রচুর আছে এমসিকিউ। ক্লাসগুলো মানুষে ভালো পায় কেন, করে কেন? ক্লাসের মধ্যে এক্সট্রা ফ্যাক্ট ডিসকাস আলোচনা হয়, যেগুলো মাথায় গেঁথে গেলে, একবার যদি গেঁথে গা, তাহলে তুমি এটা কোনোদিন ভুলবে না, ঠিক আছে। যদি আমি কোশ্চেন বললাম, রিডিং পড়ে নিলাম, তাহলে তুমি এমসিকিউ বুকে পড়তে পারো, ক্লাস ফলো করার কি প্রয়োজন? চলো তাহলে কি বললাম, বাঘের, ঠিক না? বাঘের পূর্বে আবার ভারতের জাতীয় পশু কি ছিল? সিংহ ছিল, ঠিক না? তাহলে বাঘ কত সনে ভারতের জাতীয় পশু কে বাঘকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল? সেটা 1972। হ্যাঁ, 1972 সালে ভারতের জাতীয় পশুর মর্যাদা পায় বাঘ, টাইগার, একদম ক্লিয়ার, ঠিক আছে। তাহলে মানে 1900, তাহলে অর্থাৎ আমরা কি এখান থেকে কি পেলাম? 1972 সালের আগে ভারতের জাতীয় পশু ছিল কি? সিংহ ছিল। এই কোশ্চেনটা কিন্তু আসে তোমাদের ডাইরেক্টলি গ্রুপ সি স্ট্যান্ডার্ড লেভেলে, এই কোশ্চেনটা কখনো তুমি আশা অ্যাকসেপ্ট করতে পারো না যে আসবে ভারতের জাতীয় পশু কি? বাঘ আসবে। এটা গ্রুপ ডিতে আসবে, যারা গ্রুপ ডির এক্সাম দেবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের আসবে। কিন্তু যারা গ্রুপ সি বাইয়ের
উপর লেভেলের এক্সাম দেবে, তোমাদের কিন্তু এটা আসবে না। ভারতের জাতীয় পশু এটা ক্লাস 4-5 এর বাচ্চাকে যদি জিজ্ঞেস করা 4-5 এর বাচ্চাও বলতে পারবে। তো সুতরাং তোমাকে এটা জিজ্ঞেস করবে না। বেসিক্যালি আমি গ্রুপ সির কথা বলছি, যারা গ্রুপ সি লেভেলের এক্সাম দেবে, এটা হলো ইম্পর্টেন্ট গ্রুপ ডির জন্য। ঠিক আছে, তাহলে দাদা গ্রুপ সির জন্য কি ইম্পর্টেন্ট, ওই এটা ওই সনটা 1972 মাথায় গেঁথে রাখো। কি সন এটা, এই সনটা এইভাবেই আসবে যে ভারতের জাতীয় পশু বাঘকে কত সনে স্বীকৃত দেওয়া হয়েছিল, বা কত সনে বাঘকে ভারতের জাতীয় পশু হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছিল। তাহলে 1972। বুঝতে পারলে? হ্যাঁ, কোশ্চেন কিন্তু এতটা ইজি হবে না। ঠিক আছে, ইজি হবে তবে এতটা ইজি হবে না। ঠিক আছে, যদি এভাবে পড়ো তাহলে ইজি মনে হবে। ওকে, চলো তাহলে আর তো এখানে কিছু নেই ডিসকাস করার, ঠিক না? চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 5 নাম্বার কোশ্চেন। নাগুর মেলা ভারতের কোন রাজ্যে আয়োজন করা হয়? আচ্ছা, ক্লাসটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে ফিডব্যাক জানাবে। তোমাদের ফিডব্যাক যদি জানাও, সেটার উপরে আমিও নিজেকে যাচাই করতে পারি যে হ্যাঁ এমন এমন ক্লাসটি হচ্ছে, বা আরো ইমপ্রুভমেন্টের দরকার, বা হ্যাঁ স্টুডেন্টরা ভালো লাগছে ক্লাসগুলো, তাহলে ইন্টারেস্ট লাগে। ঠিক আছে, অবশ্যই জানাবে কিন্তু। ঠিক আছে, চলো, নাগুর মেলা ভারতের কোন রাজ্যে আয়োজন করা হয়? নাগুর মেলা একটা ফেমাস, মানে বহু প্রচলিত এবং ফেমাস মেলা বলতে পারো। ঠিক আছে, এটা ভারতের কোন রাজ্যে আয়োজন করা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হবে সঠিক উত্তর? এটা চালু করা হয় রাজস্থান। ঠিক না, অপশন বি হবে সঠিক উত্তর, রাজস্থান। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, রাজস্থান যখন আমাদের মানে আমরা অপশন পড়ছি, তাহলে এগুলো না বললে নাই হয়। রাজস্থান যখন আমরা মানে দেখি বা রাজস্থান পড়ি, তখন আমাদের মাথায় কি এসে পড়ে সর্বপ্রথম? কোন কোশ্চেনটা এসে পড়ে সর্বপ্রথম? অবভিয়াসলি 100% এটা কি অস্বীকার করতে পারবে না যে রাজস্থান যখন আমরা পড়ি, তখন আমাদের মাথায় এসে পড়ে যে ভারতের মধ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল। ওই তো, ঠিক না? ভারতের মধ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রাজস্থানের নাগুর জেলাতে চালু হয়েছিল, নাগুর জেলাতে। ঠিক না, কত খ্রিস্টাব্দে? 1959 খ্রিস্টাব্দে। ঠিক না, ঠিক আছে। তাহলে এটা আমাদের ভুললে হবে না, মনে রাখতে হবে যে ভারতের মধ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা শুরু হয় রাজস্থানের নাগুর জেলাতে 1959 সালে। যখনই আমাদের মাথায় রাজস্থান আসবে, আশা করি এটা তোমাদের মাথায় এসে পড়বে। এবং এটা এতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য। কোশ্চেনটা অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, অনেক রকমের আসে। ভারতের মধ্যে কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়? রাজস্থানে আসে। রাজস্থানের কোন জেলায় প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়? কোন জেলায়? নাগুর জেলায়। কত খ্রিস্টাব্দে চালু হয়? 1959 খ্রিস্টাব্দে। এখান থেকে 3-4 রকমের কোশ্চেন আসে, সুতরাং এটা তোমাদের মাথায় গেঁথে নিতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যারা হাইকোর্টের এক্সামে দেবে, এলডিসি এবং পিওন, তোমাদের জন্য তো সুপার সুপার ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো দেখো, পরীক্ষা আবার একটু বকবক করে নি। জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা 2-3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 8 মাস পরে হোক, 1 বছর পরে হোক, এইভাবে যদি ক্লাসগুলো তোমরা ঠিকঠাকভাবে করো, এবং ক্লাসগুলো এখনো করলে নোট করে নিলে, এবং 1-2 দিনের মধ্যে যদি আবার একটু রিভিশন দিয়ে নাও ঘরের মধ্যে, তাহলে আশা করি 1 বছর পরও যদি এক্সামও তুমি ভুলবে না। ঠিক আছে কিনা বলো, ফিডব্যাক জানাবে। ভুলবে না। এইভাবে ক্লাস করাচ্ছি, নোট করে নিচ্ছ, কিন্তু এটাকে ছেড়ে রাখবে না। ঠিক 2-3 দিনের মাথায় একবার রিভিশন করে নেবে, ভালো করে ফ্রেশ ভাবে রিভিশন করে নেবে। ঠিক আছে, তাহলে দেখবে অনেকদিন দিমাগে থাকবে, এগুলো ভুলবে না। ঠিক আছে, আর আমরা জিকে যে ক্লাসগুলো করাচ্ছি, এই ক্লাসগুলো কিন্তু তোমরা পরীক্ষা যদি হঠাৎ ডিক্লেয়ার করে আসে 2-1 মাসের মধ্যে, তাহলে কিন্তু এগুলো রিপিটেড পাবে না, যদি আপডেট তোমরা না থাকো, ক্লাসগুলো রেগুলার বেসিসে না করে রাখো। এর আগে 11টা ক্লাস করিয়েছি, যাও প্লে লিস্ট আলাদা বানিয়ে দিয়েছি, প্লে লিস্টে 1 থেকে সবগুলো 11টা ক্লাস দেখো এবং নোট করে রাখো। ঠিক আছে, 100টা ক্লাস আমি করিয়ে দেবো। 100টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা ক্লাসে আমি তো মানে এমনি জেনারেলি তুমি দেখছো 15টা কোশ্চেন আমি নিয়ে আসছি, কিন্তু এক্সট্রা ফ্যাক্ট মিলে কমসে কম 45 থেকে 50টা কোশ্চেন আমি তোমাদেরকে দেবো একটা ক্লাসের মধ্যে। সবগুলো যদি তোমরা নোট করে নিতে পারো, 100টা ক্লাস ইন্টু 50 মারো, তাহলে কত কত কোশ্চেন হচ্ছে তোমাদের? 5000 কোশ্চেন হচ্ছে। এই তো 5000 জিকে জিএস এর কোশ্চেন, সঙ্গে আমাদের নোটে বেশ কিছু কোশ্চেন রয়েছে, যদিও আমাদের নোটে এত হিউজ কোশ্চেন নেই, অল্প কোশ্চেন রয়েছে। একদম মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা নোটে দিয়েছি, এত হিউজ দিন একদম কম পরিমাণে দিয়েছি। এবং তোমাদেরকে বলেছি শুধু নোটের কোশ্চেনগুলো পড়লে হবে না, কিন্তু পাস করা যাবে না, ক্লাসগুলো অবশ্যই ফলো করতে হবে। এবং ক্লাসগুলো ফলো করলাম, নোট নিলাম না, তাহলেও কিন্তু একটু
বুঝছো না, দুটোটা কম্বিনেশন দুটোটার করো, বেটার হবে। ঠিক আছে, তুমি বলবে দাদা নোট সেল করার জন্য, ইয়েস নোট সেল করার জন্য নোট নিবে, আমি পয়সা পাবো, এটা তো ঠিক আছে, কিন্তু যেটা সত্য বাস্তব এটা তোমাদের সামনে আমি মানে কইতে চাই, ঠিক আছে, তুলে ধরি। ঠিক আছে, চলো নেক্সট দেখো, যদি তোমাদের থেকে পয়সা নিই, মেহনত করে পয়সা নেব, মানে মুফতের কি বলবো, মুফকা পয়সা আমি নেব না, এটা আমি তুমি দেখতে পারো আমার সম্বন্ধে যাচাই করে দেখতে পারো, একদম আমি প্রমিস করে বলতে পারি তোমাদের থেকে ফ্রিতে আমি পয়সা নেব না, মেহনত করে জেনুইন জিনিস দিয়ে তোমাদের থেকে আমি পয়সা নেব। ঠিক আছে, চলো 6 নম্বর কোশ্চেন দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম খেলোয়াড় কে? সকলেই আমরা জানি, একদম ইজি কোশ্চেন, এই তো, হ্যাঁ একদম ইজি কোশ্চেন। ভারতরত্ন প্রাপক কি ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম খেলোয়াড় কে? কে খেলোয়াড়? ইয়েস, সচিন টেন্ডুলকর প্রথম খেলোয়াড়। আগে কিন্তু খেলাধুলার উপরে এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হতো না, ঠিক আছে, একটু জেনে নাও, দেওয়া হতো না। সচিন টেন্ডুলকরকে ফার্স্ট ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে, এবং তখন থেকেই খেলাধুলার যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদেরকেও ভারতরত্ন পুরস্কার দেওয়া হবে, এমন একটা মানে ওই যে সিস্টেমটা আগে দেওয়া হতো না সেটাকে সংশোধন করা হয়েছে, বুঝতে পারছো? তাহলে ফার্স্ট প্লেয়ার ক্রীড়াবিদ সচিন টেন্ডুলকর, যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, এবং কি, এবং সবচেয়ে কম বয়সে ভারতরত্ন পুরস্কার যদি বলে কে পান? সচিন টেন্ডুলকর। সবচেয়ে এখন পর্যন্ত যতজন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন সবচেয়ে কম বয়স, ইয়ংগেস্ট, সচিন টেন্ডুলকর। এবং ইনি কিসের সঙ্গে যুক্ত? খেলাধুলার সঙ্গে যুক্ত। ক্লিয়ার? ভুলবে না তো? ইয়েস, ভুললে হবে না, এত ইজি হবে না, পরীক্ষা পাশ করে চাকরি পাওয়াটা এত ইজি হবে না, মেহনত করতে হবে ডিয়ার স্টুডেন্ট, মেহনত করতে হবে। এই যে বয়সটা তোমাদের অক্ষণ, এই যে বয়সটা যদি তুমি মেহনত না করো তাহলে কিন্তু বৃদ্ধ বয়সে সারা জীবন কষ্ট করতে হবে, ঠিক না? এখন মেহনত করো, বৃদ্ধ বয়সে আরাম করতে পারবে। ঠিক আছে, চলো 7 নম্বর কোশ্চেনটা দেখো, অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? চলো কি হবে সঠিক উত্তর? আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু আমি বলে দিই, অর্থশাস্ত্রে যাওয়ার আগে ফার্স্ট আমি নোবেল পুরস্কার, তারপরে তো অর্থশাস্ত্রে যাব। তোমাদের মনে বলে দিই, নোবেল পুরস্কার কবে থেকে প্রথম দেওয়া শুরু হয়? যদি এই কোশ্চেনটা তোমাদের আসে, নোট করো যে কোশ্চেন কি নোট করবে, নোবেল পুরস্কার কবে থেকে প্রথম দেওয়া শুরু হয়? নোবেল পুরস্কার প্রথম কবে, কোন সাল থেকে দেওয়া শুরু হয়? নোট করো, নোট করেছো আশা করি। চলো 1901 সাল থেকে, আনসার কি 1901 সাল থেকে। ঠিক আছে, 1901 সাল থেকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। আমরা অর্থশাস্ত্র পরে আসবো, বুঝতে পারছো? চলো, এটাও তোমার এটাও মানে মনে রাখবে, 1901 সাল থেকে যখন নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল তখন মোট 5টি বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেওয়া হতো। কি? তখন এই মোট 5টি বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেওয়া হতো, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে না, এটাকে আরো বাড়ানোর প্রয়োজন। তাই 1900 সালে, 69 সালে, মনে রাখো ভালো করে শুনো, 1969 সাল থেকে অর্থশাস্ত্রকে যোগ করা হয়েছে। ক্লিয়ার? আগে কয়টা সাবজেক্ট মানে বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেওয়া হতো? 5টা বিষয়ের উপরে। কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল? 1901 সাল থেকে। তারপরে মানে দেখা গেছিল যে না, অর্থশাস্ত্রের উপরে নোবেল পুরস্কার দেওয়া দরকার বা প্রয়োজনীয়তা বোধ হয়েছিল, সেই কারণে 1969 সাল থেকে নোবেল পুরস্কারকে অ্যাড করা হয়েছে। বর্তমানে এখন 6টি বিষয়ের উপরে নোবেল পুরস্কার দেওয়া হয়। ক্লিয়ার? আনসার পেয়ে গেছো? আনসার কত কি হবে? আনসার এ বি সি ডি জানাও। ইয়েস, বি নাম্বার আনসার তো আমি বলে দিলাম, বি নাম্বার আনসার, ঠিক না? ভুলবে না তো? ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 8 নাম্বার কোশ্চেন। কি ভারতে প্রথম নোবেল পুরস্কার কোন বিষয়ে পেয়েছেন? ভারত প্রথম বা ভারতের যে কেউ, ভারত প্রথম নোবেল পুরস্কার কোন বিষয়ে পেয়েছেন? কোন বিষয়ে? কি হবে সঠিক উত্তর? স্পেলিংটা ভুল আছে, দেখে নাও। কি হবে সঠিক উত্তর? জানো, যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাও। ইয়েস, সাহিত্য। সাহিত্যের বিষয়ে ভারত প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। এবং সাহিত্য বিষয়ে কে পেয়েছেন?
সকলেই জানি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক না? রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই সাহিত্যের বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, ঠিক আছে? ভারতীয় এই সাহিত্যের বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, ঠিক না? এটা আমরা জানি সকলেই, ঠিক আছে নি? চলো, আচ্ছা, সাহিত্যের বিষয় পেয়েছেন। আচ্ছা, এখান থেকে তুমি আরেকটা কোশ্চেন একটু মাথায় রাখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি সাহিত্যের বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, ঠিক না? এটা তো আমি পেয়েছি, কিন্তু এই কোশ্চেনটা অনেক সময় আসে, আমি দেখেছি যে মানে কোন উপন্যাসের উপরে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসের উপরে নোবেল পুরস্কার পেয়েছেন। এই কোশ্চেনটা আশা করি তোমরা দেখেছো অনেক জায়গাতে, ঠিক না? রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়ের উপরে বা কোন উপন্যাসের উপরে সাহিত্য পুরস্কার পেয়েছেন? তাহলে হবে কি গীতাঞ্জলি। একটু অবশ্যই নোট করে রাখবে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের উপরে অবশ্যই নোট করবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু কোশ্চেনটা কিভাবে নোট করবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাসের উপরে এই নোবেল পুরস্কার পেয়েছেন, তাহলে হবে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের উপরে, ঠিক আছে? নোট করেছো আশা করি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঙ্গে একটু সালটা নোট করে রাখো, 1913 সালে, হ্যাঁ 1913 সালে, ঠিক আছে? সালটা একটু ব্র্যাকেটে নোট করে রাখো, 1913 সালে, ঠিক আছে স্টুডেন্ট? চলো 9 নম্বর কোশ্চেনটা দেখো, ভারত ও বাংলাদেশের মধ্যে কোন ট্রেন চলাচল করে? ভারত ও বাংলাদেশের মধ্যে কোন ট্রেন চলাচল করে? চলো, এই কোশ্চেনটা যদিও মানে একটু আমিও ডাউটে রয়েছি, আপডেট করা হয়নি, আপডেট করিনি আমিও। আচ্ছা, আমি বলছি আনসারটা যেটা পেয়েছি, বর্তমানে আপডেট হয়েছে কিনা আমি এত একটা ফলো করিনি। যাই হোক, তোমরা একটু যদি কোশ্চেনটা যদি ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে রাইট করে দেবে, ঠিক আছে? চলো 9 নম্বর কোশ্চেনটা কি দেখো, ভারত ও বাংলাদেশের মধ্যে কোন ট্রেন চলাচল করে? কি হবে সঠিক উত্তর? জানো? তোমরা যদি জানো এটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। আর এটা যদি আমি ভুল বলে থাকি বা বর্তমানে যদি কোনো কারেকশন থাকে, আপডেট থাকে, অবশ্যই এটা আমাকে কমেন্টসে জানাবে, ঠিক আছে? চলো, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে বন্ধন এক্সপ্রেস, ঠিক না? ডাউট আছি আমি, তারপর আছে, যাই হোক তোমরা জানাবে অবশ্যই কোশ্চেনটা। বন্ধন এক্সপ্রেস, ঠিক আছে? বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধন এক্সপ্রেসটা যাতায়াত করে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আমি যেটুকু জানি এটা 2017 সাল থেকেই শুরু হয়েছিল নিউ ট্রেন, এটা থাকবে বর্তমানে, আনসারটা আপডেট করা হয়নি। 2017 সাল থেকে এটা শুরু হয়েছিল, ঠিক আছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এটা চালু হয়েছিল, ঠিক আছে? বন্ধন এক্সপ্রেস 1917 সাল থেকে। মেবি রাইট, 90% আমি রাইট কনফিডেন্স দিই, তারপরে একটু ডাউট রয়েছে। যদি কিছু এটার ভিতরে আপডেটেড থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর যদি রাইট হয় এটাও জানাবে দাদা 9 নম্বরের আনসার যেটা বলেছেন রাইট, ঠিক আছে? প্লিজ জানাও। চলো নেক্সট কোশ্চেন কি, কমেন্টস করে জানাও। 10 নম্বর কোশ্চেন কি, ভারতীয় যুদ্ধে প্রথম তুপের প্রয়োগ কে করেন? ভারতীয় যুদ্ধে প্রথম তুপের প্রয়োগ কে করেন? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে বাবর। মনে রাখবে, বাবর ভারতীয় যুদ্ধে প্রথম তুপের প্রয়োগ করেন। কত সালে করেন বা কোন যুদ্ধে করেন, ভেরি ইম্পর্টেন্ট, জানা দরকার আমাদের। মনে রাখবে এটা পানিপথের প্রথম যুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? এটা তোমাদের 1526 সালে হয়েছিল, ঠিক আছে? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর তুপের প্রয়োগ করেন, ভুলবে না তো? ওকে, চলো। এবং বাবর যেহেতু, চলো বাবর সম্বন্ধে আমরা একটু জানি। বাবরের মৃত্যু কত সালে হয়েছিল তোমরা জানো? বাবরের মৃত্যু 1930 সালে, 1930 খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয়, ঠিক আছে? আগ্রাতে হয়, আমরা সকলে জানি আগ্রাতে হয়, ঠিক আছে? এবং এই ফ্যাক্টটা একটু জেনে নাও, আগ্রাতে 1930 সালে আগ্রাতে বাবরের মৃত্যু হয়, এবং পরবর্তী সময় এটাকে মানে বাবরের ইচ্ছানুসারে, বাবর এটাই মানে ইচ্ছা ছিল যে ওনার যে মানে কবরস্থান করার জন্য আফগানিস্তানের কাবুলে, ঠিক আছে? বর্তমানে বাবরের মানে সমাধিস্থল হলো আফগানিস্তানের কাবুলে, ঠিক আছে? কিন্তু উনি আগ্রাতে মারা গিয়েছিলেন, ওনার ইচ্ছার অনুসারে ওনাকে কি বলবো, দেহটাকে আফগানিস্তানের কাবুলে নিয়ে সমাধিস্থল করা হয়েছিল, ঠিক আছে? একটু এটা মনে রাখবে, অনেক সময় এখান থেকে কোশ্চেন আসে, হ্যাঁ? চলো 11 নম্বর কোশ্চেনটা কি দেখো। দেখো, আমি তোমরা প্রত্যেক দিনই মানে প্রত্যেক সময় মানে কি বলবো কমেন্টস করো দাদা রেগুলার বেসিসে জিকে ক্লাসগুলো নিয়ে আসার জন্য। দেখো অ্যাকচুয়ালি এখন তো আমি পারছি না, রিয়েলি মানে বিলিভ করো, জিকে ক্লাসগুলো রেগুলার বেসিসে নিয়ে আসতে পারছি না অ্যাকচুয়ালি। আর কি বলবো, আমাদের যে স্যার ম্যাথ যেটা তোমাদেরকে চ্যানেলের মাধ্যমে করান, স্যারও একটু অ্যাকচুয়ালি মানে উনিও বিজি। কিছুদিন আগে যে তোমরা শুনেছো 200 কতটা জিটির অফার দিয়েছে, ওখানে স্যারও মানে কি বলবো চাকরি পেয়েছে, তো স্যারের পোস্টিংও অন্য জায়গায় হয়ে গেছে। তো সুতরাং এটা নিয়ে একটু বিজি, ক্লাস রেগুলার বেসিসে আসবে, প্লাস জিকের ক্লাসও আমি রেগুলার বেসিসে দেব, কিছুদিন পর থেকে দেব। প্লাস কিছু আমার মানে ইচ্ছা আছে ইংলিশ ক্লাসও তোমাদেরকে কিছু প্রোভাইড করার জন্য, হ্যাঁ? ইংলিশ ক্লাসও কিছু প্রোভাইড করব,
প্লাস অল প্যাকেজ, তোমরা পরীক্ষার আগ পর্যন্ত অল ফুল প্যাকেজ পেয়ে যাবে, ঠিক আছে? এটা চিন্তা করতে হবে না তোমাদের, যেটা আমরা প্রমিস করেছি তোমাদেরকে সেই অনুসারে তোমাদেরকে করিয়ে দেবো। হ্যাঁ, 11 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত আত্মঘাতী থলি কাকে বলে? নিম্নলিখিত আত্মঘাতী থলি কাকে বলে? কি হবে সঠিক উত্তর? জিএস এর কোশ্চেন। অনেকে কোয়েরি থাকে, দাদা গ্রুপ সিতে, জিআরবিটি গ্রুপ সিতে জিএস এর কোশ্চেন পড়তে হবে কিনা? ইয়েস পড়তে হবে, কিছু পড়তে হবে, হ্যাঁ কিছু নাম্বার থাকে। হ্যাঁ চলো, কি হবে সঠিক উত্তর? লাইসোজোম। হ্যাঁ লাইসোজোম, অপশন এ হবে সঠিক উত্তর। হ্যাঁ লাইসোজোম, ঠিক আছে। নিম্নলিখিত আত্মঘাতী থলি কাকে বলে? লাইসোজোম। হ্যাঁ লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। ওকে, আর এখানে মাইক্রোকন্ড্রিয়া, এখানে এই কোশ্চেনটা আসে যে মাইক্রোকন্ড্রিয়া, ঠিক আছে? কোশ্চেনটা এইভাবে আসে যে কোষের শক্তিঘর, কোষের শক্তিঘর কাকে বলা হয়? তাহলে মাইক্রোকন্ড্রিয়াকে, ঠিক আছে? কন্ড্রিয়াকে কোষের শক্তির ঘর বলা হয়। হ্যাঁ এটা নোট করে রাখবে, ঠিক আছে? এখান থেকে একটা কোশ্চেন থেকে দুটা কোশ্চেন নোট করবে, ঠিক আছে? চলো 12 নম্বর কোশ্চেনটা দেখো, কি বলা হয়েছে 12 নম্বর কোশ্চেনটা? মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন কোন দেশ? কি হবে সঠিক উত্তর? মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে রুশ। হ্যাঁ রুশ, অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে? রুশ প্রথম। হ্যাঁ এখানে কোশ্চেনটাতে থাকবে কিন্তু প্রথম, এখানে কোশ্চেনে নেই। মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন কোন দেশ? প্রথম, ঠিক আছে? ফার্স্ট, কোশ্চেনে নেই, মিশে গেছে, ঠিক আছে? তাহলে কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রুশ, ঠিক আছে? রুশ, ঠিক আছে? অপশন সি হবে রুশ, ঠিক আছে? আর রুশের রাজধানী কি তো তোমরা জানো? মস্কো, ঠিক না? মস্কো তো রুশের রাজধানী। ওকে, বর্তমানে রুশের এই কি প্রেসিডেন্ট কে জানোই? সকলে কমেন্টস করে জানাও দেখি, সকলে জানো আশা করি। এটা নিউজে বর্তমানে মানে নিউজে খুব হাইলাইট হয়ে আছে, ঠিক না? জানো কি বিষয়? যুদ্ধ লেগে আছে বা যুদ্ধের নিয়ে খুব একটা হাইলাইট হয়ে আছে, ঠিক না? তাহলে এটা রুশের প্রেসিডেন্টকে কমেন্টস করে জানাও দেখি, কারা কারা জানাও বা জানো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেন। কি বলা হয়েছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? আমরা সকলেই জানি, যারা হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এর পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যারা ব্যাংকিং এ দিতে যাচ্ছ, তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি জিআরবিটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সকলের জন্য ইম্পর্টেন্ট। চলো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 1 এপ্রিল 1935। মুখস্থ করে রাখো, এই কোশ্চেনগুলো মুখস্থ করে রাখো। 1 এপ্রিল 1935 আরবিআই প্রতিষ্ঠিত হয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? কোথায় প্রতিষ্ঠিত হয়? হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। আমরা সকলে জানি হেডকোয়ার্টার হলো মুম্বাইতে, ঠিক আছে? অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরো অপশন কিছু রয়েছে, চলো একটু আমরা ডিসকাস করে নিই। এগুলো অপশনটি কিন্তু ইম্পর্টেন্ট অপশন, সে কারণে ডিসকাস করছি। বিতে রয়েছে 27 ডিসেম্বর 1945। কি প্রতিষ্ঠা হয় 27 ডিসেম্বর 1945-এ? প্রতিষ্ঠাতা হয় IMF, ইন্ডিয়ান মনিটারিং ফান্ড, ঠিক আছে? IMF। ওকে, সিতে রয়েছে জুলাই 1944। জুলাই কত? জুলাই, আচ্ছা এখানে 1944-এ তোমাদের ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটা মেবি 2 জুলাই, ঠিক আছে? একটু ডাউট আমি আছি, 2 জুলাই, ঠিক আছে? একটু ডাউট আছি। ওয়ার্ল্ড ব্যাংক এই প্রতিষ্ঠিত হয়। তারপর রয়েছে 19 ডিসেম্বর 1960 ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে? প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। হ্যাঁ আশা করি নোট করে নিয়েছো। ওকে চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন। ভারতে সবচেয়ে প্রথম সাধারণ নির্বাচন কবে শুরু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতে সবচেয়ে প্রথম সাধারণ নির্বাচন কবে শুরু হয়? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ভারত স্বাধীনের পরে 1951-52 সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন শুরু হয়, ঠিক আছে? এবং এখান থেকে আরো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? আরো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কে ছিলেন? মাস্ট বি নোট করো কিন্তু। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। কে ছিলেন? সুকুমার সেন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার, ঠিক আছে? ফার্স্ট ইলেকশনার কমিশনার অফ ইন্ডিয়া। এবং তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? আমরা সকলে জানি জওহরলাল নেহেরু,
ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, মিস হলে কিন্তু হবে না, টোটালি হবে না। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, এবং আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, 15টি কোশ্চেন জেনারেলি দিয়েছি, আশা করি তোমরা যারা নোট করে নিয়েছো কমসে কম 30-35টা তো কোশ্চেন হয়ে গেছে। চলো, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? আমরা সকলেই জানি আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, জানি আমরা সকলেই, ভেরি ইম্পর্টেন্ট। ক্লাস 4-5 আমরা মেবি পরে এসেছি, ঠিক না? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? আফ্রিকাকে বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, আফ্রিকাতে আরো কি একটা বড় কিছু রয়েছে বলো তো দেখি। ইয়েস, সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি কোথায় রয়েছে? বিশ্বের সবচেয়ে মরুভূমি সাহারা মরুভূমি আফ্রিকাতেই অবস্থিত, ঠিক না? এটাও নোট করে রাখো। তাহলে আশা করি ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, অল ওভারে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই ফিডব্যাক জানাও, মাস্ট বি ফিডব্যাক জানাও। আর 100টা ক্লাস করাবো, এই ক্লাসটা হলো 12 নম্বর ক্লাস, কন্টিনিউ ক্লাস আসবে এবং বিভিন্ন আপডেট আমাদের চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। এটুকু তোমাদেরকে আমরা দায়িত্বের সঙ্গে বলতে গেলে সঠিক সময় সঠিক আপডেট দিয়ে যাব। এবং আমাদের কাছে রয়েছে অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস, যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, নোট করে রাখো, সেই নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে। পিডিএফ নোটসে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, তাও টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। টেলিগ্রামের মাধ্যমে কেন বলি? টেলিগ্রামের মাধ্যমে আমাদের টেলিগ্রামে একটি গ্রুপ রয়েছে, তোমাদেরকে সকলকে গ্রুপে জয়েনিং করাচ্ছি, বিভিন্ন আপডেট তোমাদেরকে যেহেতু তোমরা মিস না হয়ে যায়। তাছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যারা জয়েন করনি মাস্ট বি জয়েন করবে। চলো, নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবি। আর আগে 11টা ক্লাস যারা দেখোনি প্লেলিস্ট বানানো আছে, গিয়ে দেখানো। চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।